শুনলে শুনুক, আমি ভয় পাই নাকি? আমি মাইক নিয়েও তো বলতে পারবো ওর বাপ একটা বজ্জাত হারামখোর। আমি ওর বাপের নামে মামলা করব। এইটুকু বলে থামল রবি। এবার মেহেরের দিকে চেয়ে একটু উঁচু গলাতেই বলল, শোনো মেয়ে, তোমার বাপ। আলফি হকচকালো, সাথে অপ্রস্তুত হলো বেশ। এই ব্যাটা তো দেখা যাচ্ছে তার প্রেম হওয়ার পূর্বেই ভেঙে দেবে। সে তোরই ঘড়ি মুখ চেপে ধরল রবির। মেহেরের দিকে তাকিয়ে বলল, আমাদের একটু কাজ আছে, আপনার সাথে আবার পরে কথা হবে। কিন্তু উনি। আসছি, হ্যাঁ। কোনো মতে এইটুকু বলে রবিকে টেনে নিয়ে অন্য পাশে চলে গেল আলফি। ফুঁসে উঠল রবি। তার মুখ থেকে আলফির হাতটা সরিয়ে দিয়ে বলল, তুই আমাকে এভাবে নিয়ে এলি কেন? ওর বাপ পার্টিতে কমল পানীয়র বদলে লাল পানি কেন রেখেছিল? তা আজ ওকে জিজ্ঞেস করতাম আমি। আলফি নাক মুখ কুচকালো, হাত জোর করে বলল, ক্ষমা দে ভাই, ওর বাপের মালপানের কীর্তি ওর বাপে জিজ্ঞেস করিস। ওকে কিছু জিজ্ঞেস করতে হবে না। ওর বাপের মেয়ে। ওর জন্মদিনের পার্টিতে লাল পানির ব্যবস্থা করা হয়েছিল। গিয়ে দেখ, ও সব জানে। আমার তো সন্দেহ হচ্ছে ও নিজেও লাল পানি সেবন করে কিনা। দেখিস না, আজকাল বড় লোকদের মেয়েরা এক একটা আদরের বাদর তৈরি হয়। নাইট ক্লাব, লাল পানি, পুরুষ সঙ্গ এসব তাদের কাছে নগণ্য বিষয়। আলফির হৃদয়ে ভয় হানা দিল। এইসব বিষয়গুলো সে তো ভাবেনি। আজকাল বড়লোকেদের অনেক ছেলে মেয়েকেই বিগড়ে যেতে দেখা যায়। তারা নিজেদের মধ্যে পশ্চিমা সংস্কৃতিকে ধারণ করে অতি আধুনিক হয়ে উঠতে চায়। নাইট ক্লাব, মাদক, পুরুষ সঙ্গ তাদের নিকট অতি সাধারণ বিষয়। মেহেরও কি তেমনি শ্রেণীর কেউ? হতেও পারে। তার বাড়িতে, তার উপস্থিতিতে তারই জন্মদিনের অনুষ্ঠানে মাদকের ব্যবস্থা করা হয়েছিল। তাছাড়া তার জন্মদিনের অনুষ্ঠানটাও তো পশ্চিমদের মতোই আয়োজিত হয়েছিল। সেখানে উপস্থিত সংখ্যাগরিষ্ঠ তরুণীর দেহ আবৃত ছিল পশ্চিমাদের ন্যায় সংকীর্ণ পোশাকে। আলফি তাকালো মেহেরের দিকে। তার হৃদয় আর্তনাদ করে চেয়ে উঠল মেহের, যেন রবির ভাষ্যের ন্যায় কেউ না হয়। ষড় ঋতুর এই দেশে এখন গ্রীষ্মকাল। চারিদিকে কেমন একটা উষ্ণ ভাব বিরাজমান। সেই সাথে উত্তপ্ত সূর্যের চড়া রশ্মি তো আছেই। আর এই উত্তপ্ততাকে মাথায় নিয়েই জনজীবন বয়ে চলেছে নিজের নিয়মে। ত্রয়ী গরমে নাজেহাল হয়ে ঢুকলো শ্রেণীকক্ষে। গেট পর্যন্ত বাড়ির গাড়িতেই এসেছে সে। গাড়িতে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বিদ্যমান থাকায় তেমন গরমের আভাস পায়নি। কিন্তু গেট থেকে শুধু শ্রেণীকক্ষ এইটুকু পথ আসতেই ঘেমে নিয়ে একসা অবস্থা মেয়েটির। সূর্যের দুর্দান্ত তাপে ফর্সা মুখটাও কেমন রক্তিম হয়ে উঠেছে। ত্রয়ী শ্রেণীকক্ষের সামনে দাঁড়িয়েই পুরো কক্ষে চোখ বুলালো। কক্ষের একদম শেষের দিকে ফ্যানের নিচে একটা বেঞ্চ এখনও খালি পড়ে আছে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গিয়ে বসলো সে বেঞ্চে ফ্যানের নিচে। ঘাম মুছতে ওড়নাটার এক কোণা তুলে গলায় রাখতে তার পাশে এসে বসলো কেউ। ত্রয়ী ঘাড় বাঁকিয়ে তাকালো। দৃশ্যপটে ভেসে উঠল এক সুশ্রী তরুণীর মুখশ্রী। হ্যাংলা পাতলা গড়নের দারুণ এক কন্যা সে। শ্যামবর্ণা গায়ের রংটা যেন মেয়েটির মুখশ্রী জুড়ে একটি আলাদাই মায়া ছড়িয়ে রেখেছে। ত্রয়ী তাকাতেই মেয়েটি এক টুকরো মিষ্টি হাসি উপহার দিল তাকে। সহজ গলায় বলল, যা গরম পড়েছে, মনে হচ্ছে যেন ফ্যানের নিচ থেকে সরলে সিদ্ধ হয়ে যাব। বিনিময়ে ত্রয়ীও হাসল। তবে নিজের অন্তর্মুখী ভীত স্বভাবের নিমিত্তে কণ্ঠ বাড়িয়ে নিজে থেকে কোনো বাক্য উচ্চারণ করল না। মেয়েটি ফের বলল, যাই হোক, আমি আরফা, তুমি? এই পর্যায়ে ত্রয়ী নিজের সংকোচ ভেঙে বলল, আমি ত্রয়ী। বাহ, সুন্দর নাম। তা এই কলেজে নতুন বুঝি? ত্রয়ী মাথা নাড়িয়ে ইতিবাচক জবাব দিল। আরফা ওষ্ঠে হাসির ধারা ভল রেখেই বলল, এই জন্যই আগে তেমন একটা দেখিনি তোমাকে। তবে তুমি কিন্তু ভারী মিষ্টি দেখতে। ধন্যবাদ, আপনিও দেখতে ভীষণ মিষ্টি। আরফা কপাল কুচকালো, কপট রাগ দেখিয়ে বলল, কি আপনি আপনি করছো? আমাকে কি তোমার সিনিয়র মনে হয়? আমরা এক ক্লাসে পড়ি। আমাকে তুই করে বলবে তুই। আমিও আজ থেকে তোমাকে তুই করেই বলবো।
ত্রয়ী মাথা নাড়ালো, সাথে আফরা মেয়েটার প্রতি তার হিংসাও জন্মালো বেজায়। মেয়েটা কি মিশুক এবং প্রাণবন্ত। এই অল্প সময়ের মধ্যেই কেমন সহজ গলায় কথা বলছে তার সাথে, আপন আপন ব্যবহার করছে। ত্রয়ী কেন এসব পারে না? সে কেন অন্তর্মুখী ভীত স্বভাবের? কেন তার সব কিছুতে এত ভয়? একজন অপরিচিত মানুষের সাথে কথা বলতেও লজ্জা, সংকোচে মুষড়ে পড়ে। এই যেমন একটু আগে আরফার ক্ষেত্রেও পড়েছিল। ইস, সেও যদি আরফার মতো হতো, ভয় না পেয়ে সবার সাথে খুব সহজে মিশতে পারত, তবে জীবনটা বোধহয় আরেকটু সুন্দরভাবে উপভোগ করতে পারত। ত্রয়ী এবং আরফার কথোপকথনের মধ্যেই তাদের দিকে এগিয়ে এলো রাকিব। কণ্ঠ বাড়িয়ে আরফাকে বলল, কিরে, তুই এখানে কি করছিস? আরফা তাকালো রাকিবের দিকে, কপালে ভাঁজ ফেলে জবাব দিল, দেখছিস না ওর সাথে কথা বলছি। রাকিব ঘুরে গিয়ে বসলো ত্রয়ী এবং আরফার মুখোমুখি একটি বেঞ্চে। ত্রয়ীর দিকে দৃষ্টি দিয়ে শুধালো। সেদিনের কথা মনে আছে? ত্রয়ী চোখ তুলে তাকালো, ভদ্র স্বরে শুধালো, কোন কথা? সেদিন যে বলেছিলাম আমি তোমার বন্ধু হতে চাই। আমি পুরুষ মানুষের সাথে বন্ধুত্ব করি না। ত্রয়ীর নরম কণ্ঠস্বর। আরফা চোখ বড় বড় করল, অবাক কণ্ঠে বলল, এই, তুই কি রাকিবের বন্ধুত্বের প্রস্তাবে প্রত্যাখ্যান করলি? তাও এত নরমভাবে। এই প্রথম কোনো মেয়েকে দেখলাম কাউকে এভাবে নরম গলায় প্রত্যাখ্যান করতে। তুই কি মানুষ নাকি এলিয়েন? ত্রয়ী অপ্রস্তুত হলো কিঞ্চিত, দ্বিধাগ্রস্ত হয়ে তাকালো আরফার দিকে। তবে রাকিব তাদের একজনের কথাকেও গায়ে মাখল না, বরং ভাবলেশীনভাবে বলল, তুই পুরুষ মানুষের সাথে বন্ধুত্ব না করলেও আমি মেয়ে মানুষের সাথে করি। সেই অনুযায়ী আমি তোকে মন থেকে আমার বন্ধু বানিয়ে নিয়েছি। এখন আর তা পাল্টানো যাবে না। ত্রয়ীর ভিতর থেকে দ্বিধা বোধ সরে গিয়ে এবার হানা দিল এক রাশ বিরক্তি। ছেলেটাকে বলছে সে পুরুষ মানুষের সাথে বন্ধুত্ব করে না, তারপরেও গায়ে এসে পড়ে বন্ধুত্ব করতে চাইছে। বিরক্তিতে কপাল কুঁচকে এলো ত্রয়ীর, তবে সে মুখে প্রকাশ করল না কিছুই। এই ছেলের সাথে কথা বাড়ানোই বেকার, তার থেকে চুপ থাকাই বোধহয় শ্রেয়। অম্বরে স্থান করে নেওয়া সূর্যটা ঘুরতে ঘুরতে মাথার উপরে চলে এসেছে, জানান দিচ্ছে দুপুরের। সেই সাথে তার সে উত্তপ্ততাও ছড়িয়ে দিয়েছে পূর্বের তুলনায়, জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে নিজের উপস্থিতিতে। শিষ্যের ঘুম ভেঙেছে কেবল। গতকাল মধ্যরাতে বাড়িতে ফিরে আর ঘুমায়নি সে, ঘুমিয়েছিল এই ভোরের দিকে, যার দরুন ঘুম থেকে উঠতে উঠতে এত দেরি। শিষ্য কপালে ভাঁজ ফেলে নিজ কক্ষ থেকে বেরিয়ে এলো, এগিয়ে গেল খাবার কক্ষের দিকে। একটা চেয়ার টেনে ধপ করে বসে পড়ল তাতে, গলা উঁচিয়ে বলল, মা, খাবার দাও। ফাহমিদা বেগম রান্নাঘরে রান্নার কাজ করছিলেন। ইতিমধ্যে অনেক খুঁজে খুঁজে একটি মেয়েকে নিজের সাহায্যের জন্য রেখেছেন তিনি। তাদেরই গ্রামের মেয়ে, 4-5টা ভাই বোন। অভাবের তাড়নায় বাবা মা ধরে ধরে এখানে ওখানে কাজে দিয়ে দিচ্ছিলেন। সেই সংবাদ ফাহমিদা বেগমকে কর্ণে পৌঁছাতেই তিনি চট জলদি মেয়েটিকে আনিয়ে নিয়েছেন নিজের বাড়িতে। 14-15 বছরের প্রাণবন্ত এক কিশোরী সে, ছিপছিপে গড়নের হ্যাংলা পাতলা মেয়েটা। গায়ের রংটা একটু চাপা হলেও চেহারার আকৃতি আকর্ষণীয়, কণ্ঠে চঞ্চলতা। নাম তার নুরি। শিষ্যের কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছাতেই ফাহমিদা বেগম ব্যস্ত হয়ে উঠলেন। প্লেটে রুটি তরকারি সাজিয়ে ধরিয়ে দিলেন নুরির হাতে। নুরি কিছুটা অবাক হলো, কপাল কুঁচকে শুধালো, শীর্ষ আমার গুণধর পুত্র খাবে, যা গিয়ে দিয়ে আয়। নুরি আর দ্বিরুক্তি করল না, চুপচাপ শিষ্যকে খাবারটা দিয়ে চলে গেল সে। শিষ্য খাওয়া শুরু করতেই সদর দরজা থেকে বাড়িতে প্রবেশ করল ত্রয়ী, রিমা এবং রিমার বান্ধবী শিলা। ত্রয়ী বাড়িতে প্রবেশের পরপরই নিজ কক্ষে চলে গেলেও রিমা আর শিলা গেল না। তারা এগিয়ে এলো শিষ্যের দিকে। শিলা চোখে মুখে কিঞ্চিত লাজুক ভাব ফুটিয়ে তুলে শুধালো, কেমন আছেন ভাইয়া? ভালো। শিষ্যের থমথমে কণ্ঠের জবাব। সে একবার চোখ তুলে তাকালো না মেয়েটির দিকে, পাল্টা প্রশ্ন করলে এও জিজ্ঞেস করলো না তুমি কেমন আছো। শিলা আশাহত হলো।
শিষ্যকে প্রথম যেদিন সে কলেজে দেখেছিল সেদিনই মন দিয়ে বসেছিল। অনেকটা শিষ্যর জন্যই তার রিমার সাথে বন্ধুত্ব করা, আর তারপর এই বাড়িতে আসা যাওয়া শুরু। কিন্তু এই লোক তো তাকে পাত্তাও দেয় না, কখনো তার দিকে তাকিয়েও দেখে না। শিলা তবুও একটু সময় নিয়ে দাঁড়িয়ে রইল, আশা করল শিষ্যের দিক থেকে কোনো প্রশ্ন আসবে। কিন্তু তাকে নিরাশ করে শিষ্যটা কোনো শব্দ করল না। সে নিজের ভাবে খেয়ে যাচ্ছে, যেন তার আশেপাশে আর কোনো মানবের অস্তিত্বই নেই। এই পুরো কক্ষ জুড়ে সে শুধু একাই রয়েছে। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল শিলা, ফের নিজে থেকেই শুধালো, আপনারা নাকি কয়েকদিন পর আমাদের কলেজ মাঠে ক্রিকেট খেলবেন? প্রত্যুত্তরে শিষ্য কিছু বলবার পূর্বেই ত্রয়ী কক্ষ থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। শিষ্যের পিছন থেকেই রান্নাঘরের দিকে পা বাড়ালো সে। তৎক্ষণাৎ খাওয়া থেমে গেল শিষ্যর। ঘাড় বাঁকিয়ে তাকালো সে ত্রয়ীর দিকে। মেয়েটা রান্নাঘর অবধি যাওয়া পর্যন্ত ওইভাবেই চেয়ে রইল এক দৃষ্টে। অতঃপর ত্রয়ী রান্নাঘরে প্রবেশ করে তার দৃষ্টির আড়াল হতেই গলা উচালো, কণ্ঠ বাড়িয়ে বলল, পানি দিয়ে যা, বালির বস্তা। পানির জগ গ্লাস দুটোই শীর্ষের সম্মুখে টেবিলেই ছিল। সে পানি চাইতেই শিলা ব্যস্ত হয়ে উঠল। তাড়াহুড়ো করে জগ থেকে গ্লাসে পানি ঢেলে এগিয়ে দিল শীর্ষের দিকে। নিচু কণ্ঠে বলল, এই নিন আপনার পানি। ত্রয়ী রান্নাঘর থেকে উকি দিল। শিলাকে পানি এগিয়ে দিতে দেখে সে আর এদিকে এলো না। শীর্ষ বিরক্ত হলো বেজায়। এই মেয়েকে সে পানি দিতে বলেছে, সব সময় পাকনামি। শীর্ষ কপাল কুঁচকালো, বিড়বিড়িয়ে বলল। শীর্ষ আর পানিটা খেলো না। মনের মধ্যে এক রাশ বিরক্তি নিয়ে খাওয়ায় মনোনিবেশ করল। ত্রয়ী এগিয়ে গেল ফাহমিদা বেগমের দিকে। ওষ্ঠে আলতো হাসি রেখা ফুটিয়ে বলল, আন্টি আমাকেও কিছু কাজ দিন, আমিও করি। বিনিময়ে ফাহমিদা বেগমও ওষ্ঠ প্রসারিত করলেন, মাথা দুলিয়ে বললেন, তোমাকে কিছু করতে হবে না মা, তুমি বরং গিয়ে গোসল সেরে বিশ্রাম নাও। ওই একটু কলেজে যাই, তারপর তো সারাদিন বিশ্রাম নিয়েই কাটাই আন্টি। এত বিশ্রাম নিতে নিতেও আর ভালো লাগে না। তার থেকে বরং আপনি আমাকে কোনো কাজ দিন, আমারও একটু সময় কাটুক আর আপনারও সাহায্য হোক। ফাহমিদা বেগম মিষ্টি হাসলেন একবার। একটা কফির মগ ত্রয়ীর দিকে এগিয়ে দিয়ে বললেন, আচ্ছা, এত কাজ কাজ যখন করছো তখন তোমাকে একটা কাজ দিচ্ছি, তুমি এটা শীর্ষকে দিয়ে এসো। ত্রয়ী হতাশ হলো। কাজ দিতে বলেছে বলে ফাহমিদা বেগম তাকে এই কাজ দেবেন? যে লোকটার থেকে সে দূরে দূরে থাকতে চাইছে, যার চোখের সম্মুখে যেতে চাইছে না, এরা সবাই মিলে তাকে তার সম্মুখে পাঠাতেই তৎপর। কপাল, সবই কপাল। তপ্ত নিঃশ্বাস ফেলল ত্রয়ী। ফাহমিদা বেগমের হাত থেকে কফির মগটা নিয়ে এলো খাবারের কক্ষে। ততক্ষণে রিমা আর শিলাও ভেতরের দিকে চলে গেছে। ত্রয়ীর কফির মগটা রাখলো খাবার টেবিলের উপর। শীর্ষ ঘাড় বাঁকিয়ে তাকালো তার দিকে। সাথে সাথে দৃষ্টিজোড়া থমকে গেল তার। হৃদস্পন্দন গাঢ় হলো পূর্বের তুলনায়। তীব্র গরমে ঘেমে নিয়ে একসা অবস্থা মেয়েটির। নাকের টকায় বিন্দু বিন্দু ঘাম জমেছে। মনে হচ্ছে যেন একটু ছুঁয়ে দিলেই বিন্দুগুলো দুর্বল হয়ে ঢলে পড়বে। সেই সাথে গরমের দাপটে মেয়েটির ফর্সা মুখশ্রীও কিছুটা রক্তিম বর্ণ ধারণ করেছে। শিষ্যের মনে হচ্ছে যেন এ ত্রয়ী নয়, কোনো স্নিগ্ধ পদ্ম পুষ্প ফুটে রয়েছে তার দৃশ্যপটে। ঘরমুক্ত ক্লান্ত মুখশ্রীতেও কাউকে এত সুন্দর লাগতে পারে জানা ছিল না তার। শিষ্যের দৃষ্টি আরও গাঢ় হলো। সে খেয়াল করল ত্রয়ীর চুলের ভাঁজ থেকে মুক্তদানার ন্যায় ঘাম বিন্দুরা গড়িয়ে গড়িয়ে পড়ছে। তারপর সে ঘাম বিন্দুরা মিলেমিশে এক চিকন জলস্রোতের রূপ নিয়ে গাল বেয়ে নামছে চিবুকে, চিবুককে গলায় আর গলাবে ঢোকিল শীর্ষ। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়া তাকালো অন্যত্র। তার হৃদয়ের অবস্থা বেগতিক। ইতিমধ্যে তার পৌরুষত্ব নাড়া দিতে শুরু করেছে ভেতরে। নিষিদ্ধ কিছু চাওয়ারা টক বক করে ফুটে উঠতে শুরু করেছে মস্তিষ্ক জুড়ে। শীর্ষ নিজেকে সামলানোর চেষ্টা চালালো। দাঁড়িয়ে পড়ল চেয়ার ছেড়ে। যত্রতত্র পায়ে হাঁটা ধরল নিজের কক্ষের দিকে। তবে কক্ষের সম্মুখে আসতেই সে খেয়াল করল কফির মগটা আনা হয়নি। শীর্ষ দরজার সামনে দাঁড়িয়ে গলা উঁচিয়ে বলল, মা, কফিটা নুরিকে দিয়ে আমার কক্ষে পাঠিয়ে দাও। ত্রয়ী শুনল শীর্ষের কথা।
রান্নাঘরের দিকে উকি দিয়ে দেখলো ফাহমিদা বেগম এবং নুরি দুজনেই ব্যস্ত। এই সময় তাদের না জ্বালানোটাই শ্রেয়। অগত্যা ত্রয়ী কফির মগটা নিয়ে এলো শীর্ষের কক্ষের সম্মুখে। হাত উঠিয়ে দরজায় টোকা দিতেই ভিতর থেকে ভেসে এলো। আয়। শীর্ষ মাত্রই বসেছে বিছানায়। ত্রয়ী এগিয়ে গেল তার দিকে, কফির মগটা এগিয়ে দিয়ে বলল, আপনার কফি। যে মেয়ের জন্য পালিয়ে আসা সেই মেয়েই এবার কক্ষে হানা দিয়েছে। শীর্ষ চোখ তুলে তাকালো মেয়েটির দিকে, আবারও নজর গেল গলায়। তৎক্ষণাৎ দৃষ্টি নামিয়ে নিল সে। থমথমে কণ্ঠে বলল, ওড়না ঠিক কর। ত্রয়ী চমকালো, ভরকালো। তার ওড়না এলোমেলো হয়ে গেছে, তাও এক পুরুষের দৃষ্টির সম্মুখে। মেয়েটা চট জলদি তাকালো নিজের ওড়নার দিকে, সাথে সাথে ভ্রুযুগল কুঁচকে এলো। কই, তার ওড়না তো ঠিকই আছে, তাহলে শিষ্য হঠাৎ এমন কথা বলল কেন? ত্রয়ী ভ্রু কুঁচকে রেখেই নিজেকে আর একবার পর্যবেক্ষণ করলো। অতঃপর ঠিক করা ওড়নাটাই টেনে টুনে আরও ঠিক করতে তৎপর হলো। শিষ্য উঠে দাঁড়ালো, ত্রয়ীর গলার দিকে দৃষ্টি দিয়ে বলল, ওড়না ঠিক বলতে আমি তোর গলা ঢাকতে বলেছি। গলা ঢাকতে? ত্রয়ীর কণ্ঠে বিস্ময়। শিষ্য হাত উঁচিয়ে একটা আঙুল তাক করলো মেয়েটির গলার দিকে। একটু একটু করে আঙুলটা নিয়ে গেল গলার কাছে, খুব কাছে। তবে সেই আঙুল স্পর্শ করল না ত্রয়ীকে। শিষ্যের দৃষ্টিতে কেমন মাদকতা হানা দিল। শীতল কণ্ঠে সে বলল, এখন থেকে আমার সামনে সবসময় গলা ঢেকে আসবি, নয়তো তোর ওই ফর্সা গলায় ভ্যাম্পায়ার সিল পড়তে বেশি সময় লাগবে না। ভ্যাম্পায়ার মানে অতি প্রাকৃত কিছু, যার জীবনধারণই অন্য প্রাণীর রক্ত চুষে, অন্য প্রাণীর অস্তিত্বকে বিলীন করে। ত্রয়ী টিভিতে দেখেছিল ভ্যাম্পায়ারকে, কিন্তু যতদূর সে জানে বাস্তবে এই প্রাণীর কোনো অস্তিত্ব নেই। তাহলে শিষ্য হঠাৎ এই প্রাণীর নাম বলল কেন? আর এই ভ্যাম্পায়ার সিলটাই বা কি? শিষ্য কি কোনোভাবে তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, যেমন ভ্যাম্পায়ার মানুষকে মেরে ফেলে, গলায় দাঁত বসিয়ে রক্ত চষে সেইভাবে? ত্রয়ী গলায় হাত দিল, ভীত হলো তার হৃদয়। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আপনি সব সময় আমার সাথে এমন করেন কেন? আমি কি দোষ করেছি? শীর্ষের চোখ ছোট ছোট হলো, এক ভ্রু উঁচিয়ে শুধালো, আমি কখন বললাম তুই দোষ করেছিস? তাহলে আপনি আমাকে মারতে চাইছেন কেন? শিষ্য অবাক হলো, সে আবার কখন এই মেয়েকে মারতে চাইল? মেয়েটির ঘরমাক্ত মুখশ্রী দর্শনে একটু অনুভূতির জ্বরে ভেসে গিয়েছিল মাত্র। তাই বলে এই মেয়ে তাকে ঘাতক বানিয়ে দেবে? ঘাতক তো সে নয়, ঘাতক তো এই ত্রয়ী নামক মেয়েটি, ভয়ঙ্কর এক ঘাতক এই রমণী। তাই তো এত বোকাশোকা হয়েও তার মতো এক শক্তপোক্ত পুরুষের হৃদয়কে কেড়ে নিতে সক্ষম হয়েছে। তাকে অনুভূতির জোয়ারে ভাসিয়ে ধীরে ধীরে উন্মাদ করে তুলেছে। শিষ্য ভ্রু কুচকালো, থমথমে কণ্ঠে বলল, আমি কখন তোকে মারতে চাইলাম? মাত্রই তো মারতে চাইলেন, গলায় ভ্যাম্পায়ার সিল বসাতে চাইলেন। শিষ্য এতক্ষণে বুঝল বিষয়টি। ভ্যাম্পায়ার সিল পড়া বলতে এই মেয়েটি তাকে মেরে ফেলা বুঝেছে। আলতো হাসি রেখা ফুটে উঠল তার ওষ্ঠ জুড়ে। কোমর ভাঁজ করে সে ঝুঁকে এলো নিচের দিকে, নিজের মুখমণ্ডলটা ঠিক ত্রয়ীর মুখশ্রী বরাবর রেখে বলল, ভ্যাম্পায়ার সিল পড়া মানে আমি তোকে মেরে ফেলা বুঝাইনি। ত্রয়ী পলক ঝাপটালো, বোকা বোকা কণ্ঠে প্রশ্ন করল, তাহলে কি বুঝিয়েছেন? আমি বুঝিয়েছি। এইটুকু বলে থামল শিষ্য। নিজের মুখমণ্ডলটা আর একটু এগিয়ে আনলো ত্রয়ীর মুখশ্রীর দিকে। দুজনের মধ্যকার দূরত্ব এখন খুব কম। ত্রয়ী আড়ষ্ট হলো, তৎক্ষণাৎ 2 কদম পিছিয়ে নিজেদের মধ্যে দূরত্ব বাড়ালো। শিষ্য মৃদু হাসল, সে আবার 2 কদম সামনের দিকে এগিয়ে নিজেদের মধ্যে দূরত্ব ঘোচালো। ফের ত্রয়ীর মুখশ্রী বরাবর নিজের মুখটা রেখে মহাবিষ্ট কণ্ঠে বলল, ধর তোর গলা আর আমার দাঁত। এইটুকু বলতেই ত্রয়ী ফট করে বলে উঠল, আপনার দাঁত আমার গলা বা ঘাড়ে বসবে না। ভ্যাম্পায়ারদের মতো অত ধারও আপনার দাঁতে নেই। শিষ্যের মেজাজ বিগড়ালো। ত্রয়ীর হঠাৎ এমন বাক্যে অনুভূতির জোয়ারে ভাটা পড়ল তার। কতটা অনুভূতি নিয়ে মহাবিষ্ট হয়ে সে কথাটা বলতে গিয়েছিল, আর এই মেয়ে কিনা বলে বসলো তার দাঁতে ধার নেই। শিষ্য ভেবে পায় না এমন একটা বোকা মেয়ের প্রেমে সে কিভাবে পড়ল। এই মেয়ের মধ্যে তো কোনটা হুমকি মিশ্রিত বাক্য, কোনটা ভালো বাক্য, আর কোনটা প্রেম মিশ্রিত বাক্য সেটা বোঝারই সক্ষমতা নেই। অবশ্য যে মেয়ে একটা সোজা কথা ভালোভাবে বোঝে না, সে প্রেমময় বাক্য বুঝবে তা আশা করাটাও বোকামি।
সাধারণ দৃষ্টিতে তাকালেও আড়ষ্ট হয়ে পড়ে এই মেয়ে। শিষ্য দাঁতের দাঁত পিষে সোজা হয়ে দাঁড়ালো, কটমট করে শুধালো, আমার কামড় খেয়ে দেখেছিস কখনো? তাহলে বুঝলি কিভাবে আমার দাঁতে ধার আছে কি নেই? ত্রয়ী ততটা ভাবল না, হুট করেই উত্তর দিল, কামড় খেতে হবে কেন? দেখেই তো বোঝা যায় আপনার দাঁতে ধার নেই, আপনার দাঁত ভোঁতা। এইটুকু বলেই থেমে গেল ত্রয়ী। কি বলতে সে কি বলে ফেলেছে মস্তিষ্ক নাড়া দিল হঠাৎ। ভীত হয়ে পড়ল হৃদয়। সন্ত্রস্ত নয়নে তাকালো শিষ্যের দিকে। শিষ্যের চোখ মুখ ইতিমধ্যে শক্ত হয়ে উঠেছে, চোখ দুটো কেমন রক্তিম বর্ণ ধারণ করেছে। ত্রয়ী ফাঁকা ঢোক গিলল, আমতা আমতা করে কিছু বলবে তার পূর্বেই শীর্ষকণ্ঠে ধ্বনি তুলল, হুঙ্কার ছেড়ে বলল, আমার চোখের সামনে থেকে দূর হ গাছি, তোর মুখটা দেখলেই আমার রাগ উঠছে। শিষ্যের হুঙ্কারে ঈষৎ কেঁপে উঠল ত্রয়ীর কায়া। আর ওই স্থানে দাঁড়িয়ে থাকার সাহস সে পেল না। কোনো মতে হাতের কফির মগটা কক্ষে অবস্থানরত টেবিলে রেখে যত্রতত্র পায়ে বেরিয়ে এলো। ত্রয়ী শিষ্যের কক্ষ থেকে বেরিয়ে আসতে দেখেই ভ্রু কুচকালো শিলা। সে দাঁড়িয়েছিল রিমার কক্ষের দরজায়। শিষ্যের 2 কক্ষের আগে রিমার কক্ষের অবস্থান। শিষ্য তখন গলা উঁচিয়ে নুরিকে কফি নিয়ে আসার কথা বলার কিছুক্ষণ পরেই এখানে এসে দাঁড়িয়েছে সে। আশা ছিল নুরি এখান থেকে কফি নিয়ে যাওয়ার সময় তার হাত থেকে কফিটা রেখে দেবে, তারপর সেই শিষ্যের কক্ষে ফিরে যাবে কফি নিয়ে। এই সুযোগে শিষ্যের সাথে একটু কথাও বলা যাবে, আর তার কাছাকাছি যাওয়ার প্রয়াসও চালানো যাবে। শিলা ভ্রু কুচকে রেখেই আবার ভিতরে গেল, রিমার দিকে তাকিয়ে শুধালো, তোদের বাড়ির ওই নতুন মেয়েটা শিষ্য ভাইয়ের রুমে কি করছিল রে? রিমা মোবাইল টিপতে টিপতে নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দিল, গিয়েছিল হয়তো কোনো কাজে, মায়ের সাথে আজকাল বাড়ির টুকটাক কাজ করে ও। রিমা নির্লিপ্ত ভঙ্গিতে জবাবটা দিলেও শিলা নির্লিপ্ত থাকতে পারল না। বুক জ্বলছে তার। নারীরা স্বভাবতই তার প্রিয় পুরুষের আশেপাশে অন্য নারীকে সহ্য করতে পারে না, শিলাও পারছে না। হয়তো শিষ্যের সাথে তার কোনো প্রণয়ের সম্পর্ক নেই, শিষ্য তাকে ভালোবাসা তো দূরে থাক, পছন্দও করে না, কিন্তু শিলা তো করে। সে তো ভালোবাসে শিষ্যকে। হৃদয়ে হিংসাত্মক মনোভাব জেগে উঠল মেয়েটার। না চাইতেও ত্রয়ী তার অপছন্দের কেউ হয়ে উঠল মুহূর্তেই। আকাশের সূর্যটা অস্ত গিয়ে প্রকৃতি ঢেকে গেছে আধারের ছোঁয়ায়। তবে রাত এখনও খুব বেশি নয়। শহরের বুকটা জল জল করছে কৃত্রিম সোডিয়ামের আলোয়। আলভি একটি বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে মেহেরের বাড়ির অভিমুখে। সকালে রবির বলা কথাগুলো কিছুতেই মস্তিষ্ক থেকে বের করতে পারছে না সে। মেহের কি সত্যিই বড় লোকের বকে যাওয়া সন্তান, নাকি তার মনের মতো কেউ? একটা মেয়েকে প্রথম দেখাতেই ভালো লাগলো, ধীরে ধীরে তার জন্য হৃদয়ে ভালোবাসার বীজও বপন হলো। তবে সে বীজ অঙ্কুরিত হওয়ার পূর্বেই এত সংশয়, এত দ্বিধাদ্বন্দ্বে পতিত হলো। তপ্ত নিঃশ্বাস ফেলল আলভি। চোখ তুলিয়ে তাকালো মেহেরদের বাড়িটার দিকে। অমনি দেখা পেল একটি গাড়ির। বাড়ির গেট গলিয়ে বেরিয়ে আসছে গাড়িটি। গাড়ির জানলা খোলা থাকায় ভিতরের দিকটাও দৃষ্টিগোচর হলো আলভির। গাড়ির মধ্যে মেহের, ড্রাইভার এবং একটি অল্প বয়স্ক তরুণ রয়েছে বোধহয়। আলভির কলিজাটা ছলকে উঠল। মেহের এই রাতে কোথায় যাচ্ছে, তাও সাথে একটি ছেলেকে নিয়ে? তবে কি রবির কথাগুলোই সত্যি ছিল? আলভি দ্রুত বাইক স্টার্ট করলো, পিছু নিল মেহেরদের গাড়িটায়। কিছুটা সময় পরে শহরের একদিকে রাস্তার পাশ ঘেঁষে মেহেরদের গাড়িটা থামল। সে রাস্তার ফুটপাত জুড়ে শুয়ে বসে রয়েছে অসংখ্য হতদরিদ্র দুস্থ মানুষ। দিনের বেলা এদের কেউ কেউ রাস্তার কাজ করে, কেউ টোকাইয়ের কাজ করে, কেউ দোকানে খুব সামান্য, যেমন পণ্য সামগ্রী বহন, ধোয়া ফালার কাজ করে, কেউ ভিক্ষা করে, আবার কেউ পেটের দায়ে কাজ খোঁজার জন্য হন্যে হয়ে এদিকে সেদিকে ঘুরে বেড়ায়। আর তারপর রাতে মাথা গোজার কোনো ঠাঁই না থাকার কারণে এই রাস্তার ধারের ফুটপাতে ঠাঁই নেয়। ভাগ্য ভালো থাকলে কোনো দিন এরা 3 বেলাই খেতে পায়, আর ভাগ্য খারাপ থাকলে কোনো দিন 1 বেলাও খেতে পায় না। মেহের গাড়ি থেকে নামলো। তার সাথে ছেলেটাও হাতে একটা ব্যাগ নিয়ে নেমে দাঁড়ালো পাশেই। মেহের সেই ব্যাগ থেকে খাবারের প্যাকেট বের করে দিতে শুরু করলো রাস্তার ফুটপাতে ঘুমানো দুস্থ মানুষগুলোকে। হাসি ফুটে উঠল হতদরিদ্র মানুষগুলোর মুখে। কেউ কেউ হাত তুলে মেয়েটির মাথায় রেখে দোয়াও দিল। আলভি দাঁড়িয়েছিল একটু দূরে।
সেখান থেকে সে দেখছিল সবটা। চক্ষুদ্বয় শীতল হলো তার। মেয়েটিকে নিয়ে হয়তো তারা ভুল সন্দেহ করেছিল। এমন পরোপকারী অন্যের জন্য ভাবা মেয়ে কখনো খারাপ হতে পারে না। জরুরি নয় বাবা খারাপ হলেই তার সন্তানেরা খারাপ হবে। একটা বয়সের পর প্রতিটি মানুষই নিজের ভালো মন্দ এবং কোনটা খারাপ কোনটা ভালো বুঝতে শুরু করে। তখন বাবা মা বা নিকট আত্মীয়দের খারাপ পরামর্শ তাদের বিপথে চালিত করতে পারে না, যদি তারা ভালো হয়। আলবি কিঞ্চিত সময় চেয়ে নিয়ে রইল মেঘের দিকে, অতপর এগিয়ে এলো তার নিকটে। ওষ্ঠে হাসি ফুটিয়ে বলল, আমি সাহায্য করি। নিজের পাশে পরিচিত কণ্ঠস্বর শ্রবণে তার দিকে ফিরে তাকালো মেহের। রাতের এই সময়ে আলবিকে দেখে কিছুটা অবাক হলো সে। কপালে ভাঁজ ফেলে শুধালো, আপনি এখানে? এই দিক থেকে যাচ্ছিলাম, হঠাৎ আপনাকে দেখে দাঁড়িয়ে পড়লাম আর কি। ও, মেহের ছোট্ট করে উত্তরটি দিয়ে আবারও দুস্থ মানুষগুলোকে খাবার দিতে শুরু করলো। আলবি ফের শুধালো, আমি সাহায্য করি। আমি একাই পারবো। তবু আমাকে একটু সাহায্য করতে দিন, আপনার সাথে সাথে আমাকেও একটু সব কামানোর সুযোগ দিন। প্রত্যুত্তরে মেহের চুপ রইল। আলফিও আর তার উত্তরের অপেক্ষায় রইল না। নিজে থেকেই ব্যাগ থেকে খাবারের প্যাকেট এনে মেহেরের পাশাপাশি দিতে শুরু করলো অভাবী দুস্থ মানুষগুলোকে। ব্যস্ত নগরী, ব্যস্ত মানুষজন, চারিদিকে হৈ হৈ রই রই কলরব। সেই সাথে আকাশের সূর্যটাও হৈ হৈ করে দাপটের সাথে নিজের উষ্ণতা ছড়িয়ে যাচ্ছে প্রকৃতিতে। এই উষ্ণতাকে গায়ে মেখেই ত্রয়ীদের গাড়িটা এসে দাঁড়ালো কলেজের অভিমুখে। গাড়ি থামতেই রিমা এসে দাঁড়ালো সেখান থেকে। ত্রয়ীর অপেক্ষা না করেই গট গট করে চলে গেল সে ভেতরে। তপ্ত নিঃশ্বাস ফেলল ত্রয়ী। গাড়ি থেকে নেমে কলেজে ঢুকবে, ঠিক তখনই তার পথ আগলে দাঁড়ালো কেউ। আকস্মিক কেউ সামনে চলে আসায় হকচকিয়ে উঠল মেয়েটি। নিজের তাল ঠিক রাখতে 2 কদম পিছিয়ে গেল তৎক্ষণাৎ। চোখ তুলে তাকালো সম্মুখের দিকে। দৃশ্যপটে ভেসে উঠল সেদিনের সেই ভয়ঙ্কর মানব, যেই মানব সেদিন রাস্তার মধ্যে শিশের সাথে মারামারি করছিল। কিন্তু এই মানব এখানে কি করছে? আর তার পথই বা কেন আগলে দাঁড়িয়েছে? ত্রয়ীর হৃদয় ভীত হলো। মস্তক নুইয়ে কায়েসাকে পাশ কাটিয়ে সে পা বাড়ালো ভিতরের দিকে। কায়েসার আবারও তার পথ আগলে দাঁড়ালো। কিছুটা ইতস্তত করে বলল, তোমার সাথে আমার কিছু কথা ছিল। ত্রয়ী দাঁড়ালো, মস্তক নুইয়ে রেখেই জবাব দিল, জি বলুন। কায়সার একটু সময় নিল, মাথা চুলকে শুধালো, নাম কি তোমার? ত্রয়ীর উত্তর দিতে ইচ্ছে হলো না। কেমন ভয়, সংকোচ, বিরক্তি ঘিরে ধরেছে তাকে। তবুও ভদ্রতা বজায় রাখতে বলল, ত্রয়ী। এইটুকু বলে একটু থামলো সে। দম নিয়ে বলল, আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, আসছি আমি। ত্রয়ী হাঁটা ধরল কলেজের দিকে। কায়সার ফের তার পথ আগলে দাঁড়ানোর জন্য পা বাড়ালো। তবে সে ত্রয়ীর পথ রোধ করার পূর্বেই তার পথ রোধ করল কেউ একজন। কায়সার দৃষ্টি দিল অভিমুখে। দেখা পেল শীর্ষের। চোখ মুখ শক্ত করে তার দিকেই তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন এখনই ওই চোখ দ্বারাই তাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেবে। কায়সার ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে শুধালো, কে? শীর্ষ কায়সারের প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল, তোর ওদিকে কি? যা খুশি তাই। তুই তা দিয়ে কি করবি? দাঁতে দাঁত পিষল শীর্ষ। ত্রয়ীর সাথে কথা বলার সময়ে কায়সারের মুখভঙ্গি দর্শনের আর তার কিছুই বুঝতে বাকি নেই। এই পুরুষ যে তার জিনিসের দিকে নজর দিয়েছে তা বেশ ভালোভাবেই বুঝেছে সে। একজন পুরুষ হয়ে যদি আরেকজন পুরুষের চোখের ভাষা না বোঝে তাহলে কি করে হয়? শীর্ষ কণ্ঠে গম্ভীর রোষ ঢেলে বলল, আমার ঘরের দিকে নজর দিচ্ছিস, আবার আমাকে জিজ্ঞেস করছিস তা দিয়ে আমি কি করব? তোর সাহস আছে বলতে হবে। সাহস আমার বরাবরই বেশি। বেশি সাহস দেখাস না, এখনো সময় আছে, নজর সংযত কর, না তো তোর জন্যই খারাপ হবে। কায়সার তাচ্ছিল্যের হাসি হাসল, অধর বাঁকিয়ে বলল, কি করবি তুই আমার? তোকে আমি ভয় পাই নাকি? শিষ্যের ইচ্ছে হলো এখনই একটা ঘুষি মেরে এই বজ্জাতটার নাক ফাটিয়ে দিতে। কিন্তু আশেপাশে অনেক মানুষ, এই স্থানে মারামারি করলে ঝামেলা হয়ে যাবে। এই কলেজেরই প্রাক্তন ছাত্র সে। অধ্যাপকেরা ভালো জানেন তাকে। শিষ্য জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে সংযত করল।
একটু এগিয়ে এসে দাঁড়ালো কায়সারের নিকটে, তার কানের কাছে মুখ নিয়ে বলল, আমার কলিজায় আগুন লাগাতে এলে আমিও তোর আগুন লাগিয়ে দেব। এইটুকু বলে থামলো শিষ্য, বাঁকা হেসে বলল, আরে আগুন লাগালে নিশ্চয়ই শুধু আগুন ওই পর্যন্তই সীমাবদ্ধ থাকবে না, তার আশেপাশের এলাকাও পুড়বে। নিজের ভবিষ্যৎ রক্ষা করতে চাইলে সাবধান এবং নজর সংযত। শিষ্য কলেজ থেকে সোজা চলে এলো অফিসে। আজ মিটিং আছে একটা। অফিসের মধ্যে পা রাখতেই নয়ন তার স্থান থেকে উঠে এলো শিষ্যের নিকট। শিষ্য শরীরে জড়ানো ছাই রঙা শার্টের হাতাটা গোটাতে গোটাতে শুধালো, বাবা কোথায়? তিনি ইতিমধ্যে মিটিং কক্ষে চলে গেছেন। তাহলে তুই এখানে এসে বসে আছিস কেন? নয়ন আমতা আমতা করে জবাব দিল, আপনার আশায় অপেক্ষায় ছিলাম। শিষ্য আর সময় ব্যয় করল না, নয়নকে সাথে নিয়ে এগিয়ে গেল মিটিংয়ের জন্য নির্ধারিত কক্ষের দিকে। কক্ষের দরজাটা চাপানো ছিল। শিষ্য হাত দ্বারা দরজাটা ঠেলে ভিতরে ঢুকতেই তার কানে ভেসে এলো একটি পুরুষালী কণ্ঠস্বর। চমকালো শিষ্য, চোখ তুলে সম্মুখপানে তাকাতেই আঁতকে উঠল সে। এ কি, এ তো সেদিন রেস্টুরেন্টের সেই লোক, কি যেন নাম, মিস্টার সোহাগ বোধহয়। এই অদ্ভুত লোকটা এখানে কেন, তাও এই পোশাকে? সেদিন তো তাও মিনি স্কার্ট পরেছিল, আর আজ একদম শাড়িতে, তাও আবার যেই সেই শাড়ি নয়, সাদা রঙের জর্জেট শাড়ি। শিষ্য ঢোক গিলল, কণ্ঠ খাদে নামিয়ে নয়নকে শুধালো, এই প্রাণী এখানে কি করছে? নয়ন তাকালো সোহাগের দিকে। এই লোকের জন্যই তো এতক্ষণ বাহিরে বসেছিল সে, এখানে আসেনি। কিন্তু শেষ পর্যন্ত না এসেও তো কোনো উপায় নেই। মিটিংয়ে না থাকলে আবার চাকরিটা হারাতে হবে। আজকালকার চাকরির যে বাজার, এই চাকরিটাই অনেক কষ্টে জোটাতে হয়েছে তাকে। নয়ন কণ্ঠ খাদে নামালো, শিষ্যের ন্যায় একইভাবে জবাব দিল, আজ মিটিংটা তো এর সাথেই স্যার। আমাকে আগে বলিসনি কেন? নয়ন ভেঙচি কাটল, মনে মনে বলল, হ্যাঁ, তারপর সেদিনের রেস্টুরেন্টের ন্যায় আমাকে এই বান্দার হাতে একা ফেলে আপনি চম্পট দেন আর কি। তা তো আর হবে না। মরলেও একসাথে মরবো, আর বাঁচলেও একসাথে বাঁচবো। শিষ্য ভ্রু কুচকালো, চিবিয়ে চিবিয়ে বলল, কি হলো, কথা বলছিস না কেন? নয়ন হুট আমতা আমতা করে বলল, আমিও জানতাম না স্যার, একটু আগে জেনেছি। একটু আগে জেনেছিস মানে কি? তোর কাছে আগে? কথাটা আর সম্পূর্ণ করতে পারল না শিষ্য, তার পূর্বেই ডাক পড়ল তার। আব্দুর রহমান খান থমথমে কণ্ঠে বললেন, ওখানে দাঁড়িয়ে না থেকে এসে বসো, এমনিই দেরি করে এসেছো তোমরা। শিষ্য একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো নয়নের দিকে, অতঃপর গিয়ে বসলো বাবার পাশে। নয়নও এগিয়ে এলো, বসলো শিষ্যের পাশ ঘেঁষে। কিছুটা সময় নিয়ে মিটিং শেষ হলো। আব্দুর রহমান খান উঠে চলে গেলেন সবার প্রথমে। শিষ্য আর নয়নও চলে যাবে, ঠিক তখনই সোহাগ এসে দাঁড়ালো তাদের পথ রোধ করে। শিষ্যের দিকে দৃষ্টি দিয়ে শুধালো, কেমন আছো তুমি? জোরপূর্বক হাসলো শিষ্য, চিবিয়ে চিবিয়ে জবাব দিল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? সোহাগ হাত নাড়ালো, মেয়েলি ভঙ্গিমায় বলল, ওহো, আমাকে আপনি বলছো কেন? আমাকে তুমি করেই বলতে পারো। আচ্ছা, কিন্তু আমার এখন যেতে হবে, জরুরি একটা কাজ আছে। আপনার সাথে পরে কথা বলবো। সোহান কপালে ভাঁজ ফেলল, কপাল কপট রাগ দেখিয়ে বলল, আবার আপনি? ওই তো একটু ভুল হয়ে গেছে। যাই হোক, এখন আসছি আমি। শিষ্য তাড়াহুড়ো করলো, হন্তদন্ত হয়ে পা বাড়ালো সামনের দিকে। সোহাগ ফের তার পথ আগলে দাঁড়ালো, লাজুক চোখ মুখে শুধালো, সে না হয় যাবে, তার আগে বলে যাও আমাকে আজ কেমন লাগছে। শিষ্য চোখ ঘুরিয়ে তাকালো সোহাগের পা থেকে মাথা অবধি। কেমন বিরক্ত লাগলো তার। গালে দাড়ি, অথচ পরনে শাড়ি। একজন পুরুষ হয়ে যদি নারীদের ন্যায় এইভাবে শাড়ি পরে, আবার সাজসজ্জাও নারীদের মতো, বিরক্তিতে কপাল কুচকালো শিষ্য। বিড়বিড়িয়ে বলল, মরা মানুষের মতো লাগছে। বিড়বিড়িয়ে বলার তরুণ শিষ্যের কথাগুলো স্পষ্ট শুনল না সোহাগ। চোখে মুখে উৎসুকতা নিয়ে শুধালো, হ্যাঁ, কি বললে? শিষ্য ফের জোরপূর্বক হাসল, আমতা আমতা করে জবাব দিল, জিরি এর মতো লাগছে তোমাকে। সোহাগ কপাল কুচকে বলল, জিরি কি? জিন এর জি আর পরি এর রি, দুইটা মিলে জিরি।
আসলে তোমাকে দেখতে পুরুষের ন্যায়, অথচ সাজ পোশাকে নারীর ন্যায়। তাই সংশয়ে পড়ে গিয়েছিলাম জিন বলবো নাকি পড়ি। তাই দুইটা মিলিয়ে জিরি বলে দিয়েছি, এই আর কি। সোহাগ খুশি হলো, লাজুক হেসে বলল, না দুষ্টু, আমাকে অতটাও সুন্দর লাগছে না। তারপরও তুমি যখন বললে তখন পরেই বলো। আমি দৈহিকভাবে পুরুষ হলেও মন থেকে নারী, একদম বিশুদ্ধ নারী। শিষ্য কেসে উঠল। এই বান্দা বিশুদ্ধ নারী হলে তার মা, চাচি, দাদি, বোন কিংবা অন্য নারীরা কি? তারা কি অশুদ্ধ নারী? তবে মুখ ফুটে এসবের কিছুই বলল না সে। এর সাথে কথা বাড়ালেই কথা বাড়বে। শিষ্যের এই মুহূর্তে এর সাথে কথা বাড়াতে ইচ্ছে হলো না। তাছাড়া মিস্টার সোহাগের সাথে তাদের ডিলটাও জরুরি। সোহাগ এমনি যেমনই হোক না কেন কাজের ক্ষেত্রে বেশ পরিশ্রমী। পরে এর সাথে কথা বাড়াতে বাড়াতে কখন কে বলে ফেলবে, তারপর দেখা যাবে ডিল ক্যান্সেল। এমনি শিষ্যের মুখের উপর তার নিজের কোনো নিয়ন্ত্রণ নেই, যখন যা খুশি মুখ থেকে বেরিয়ে আসে। শিষ্য নয়নের কাঁধে হাত রাখল। মেয়ে কি হেসে সোহাগকে বলল, নয়ন আছে তো, ওর সাথে কথা বলো, আমার জরুরি কাজ আছে একটা। আমি এখন আসছি, হ্যাঁ? কথাটা কোনো রকমে শেষ করে আর এক দণ্ডও দাঁড়ালো না শিষ্য। লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে গেল মিটিংয়ের কক্ষ ছেড়ে। নয়ন অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল তার গমনপথের দিকে। লোকটা আবার তাকে ফাঁসিয়ে চলে গেল। কি হতো এই সোহাগের হাত থেকে বাঁচিয়ে নিজের সাথে নিয়ে গেলে? তা তো নেবে না। নয়ন দাঁতে দাঁত পিষল, বেরিয়ে বলল, শয়তান বর বলল। সোহাগ তাকালো নয়নের দিকে, উৎসুক হয়ে বলল, চলো নয়ন, আমরা দুজন তাহলে একসাথে বসে একটু গল্প করি। নয়ন মেকি হাসলো, আমতা আমতা করে বলল, আমারও আসলে কাজ আছে স্যার, এখন অফিস টাইম বুঝিনি তো। নিজের কথা শেষ করে সোহাগকে আর কিছু বলার সুযোগ দিল না নয়ন। এক প্রকার দৌড়ে চলে গেল। সোহাগ পিছনে ঘুরে হতাশ নয়নে তাকালো তার গমন পথের দিকে। কণ্ঠে এক রাশ দুঃখ ঢেলে বলল, যা বাবা, সবাই চলে গেল। দুপুরের তপ্ত রৌদ্র। ত্রয়ীর ক্লাস শেষ হয়েছে মাত্রই। মেয়েটা বই খাতা গুছিয়ে আরফা এবং রাকিবকে সাথে নিয়ে বেরিয়ে এলো বাইরে। কলেজ ক্যাম্পাস হয়ে গেটের দিকে পা রাখতেই এক পুরুষালী কণ্ঠের ডাক ভেসে এলো। ত্রয়ী, আরফা এবং রাকিব তিনজনই থমকে দাঁড়ালো। তাকালো পেছনে ঘুরে, চোখের পড়ল শাহিদকে। শাহেদ এতক্ষণে এসে দাঁড়ালো তাদের মুখোমুখি। নরম কণ্ঠে শুধালো, কেমন আছো তোমরা? ত্রয়ী কিছু বলার পূর্বেই আরফা তার চঞ্চল কণ্ঠে জবাব দিল, জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো। ডাকলেন যে স্যার, কিছু বলবেন কি? শাহেদ ইতস্তত করল, একটু সময় নিয়ে বলল, হ্যাঁ, ক্রয়ের সাথে একটু কথা ছিল। আরফা ঠোঁট চিপে হাসল। কিছু একটা সন্দেহ করে রাকিবকে বলল, চল আমরা ওই দিক থেকে ঘুরে আসি। রাকিব যেতে চাইল না, ভ্রু কুঁচকে শুধালো, কেন আমরা ওদিকে যাব কেন? স্যারের যা বলার আছে আমাদের সামনে বলুক না, সমস্যা কি? আরফা রাকিবের দিকে একটু এগিয়ে দাঁড়ালো, কণ্ঠ খাদে নামিয়ে বলল, তুই কি বোকা? বোকা হতে যাব কেন? আজব। তাহলে ওই দিকটায় চল। না, আমি যাব না। রাকিব যেতে চাইল না। আরফা এক প্রকার জোর জবরদস্তি করেই তাকে নিয়ে গেল কিছুটা দূরে। ত্রয়ী একবার তাকালো তাদের দিকে, অতঃপর মাথা নুইয়ে দিল। নম্র কণ্ঠে বলল, কি বলবেন স্যার? শাহিদ ইতস্তত করল ফের, আমতা আমতা করে বলল, ছিল কথাটা কিভাবে তোমাকে বলবো ভেবে পাচ্ছি না। আবার না জিজ্ঞেস করেও শান্তি পাচ্ছি না। নিজেকে অনেকবার দমানোর চেষ্টা করেছি, পরে আবার ভাবলাম তোমার কাছে একবার জিজ্ঞেস করেই নেই। ত্রয়ী অবাক হলো। কি এমন জিজ্ঞাসা করবে এই লোক, যার জন্য এত দ্বিধাদ্বন্দ্ব? এই লোক আবার তাকে প্রেমের প্রস্তাব দেবে না তো? ত্রয়ী এর আগে যতগুলো প্রেমের প্রস্তাব পেয়েছে তাদেরও ঠিক এমন ভাব ভঙ্গি করেই প্রস্তাবটা দিতে দেখেছে। তবুও সেগুলো একটা পর্যায়ে ছিল। কিন্তু এই লোক তো তার কলেজের অধ্যাপক, একে ফিরিয়েও বা দিবে কীভাবে? আর মুখের উপর কিছু বলবেও বা কীভাবে? ত্রয়ী চোখ তুলে তাকালো শাহেদের দিকে, পলক ঝাপটে শুধালো, জি, কি জিজ্ঞেস করবেন স্যার যার জন্য আপনার এত ভাবতে হচ্ছে? হ্যাঁ।
শাহেদ নিচু স্বরে শুধালো। রিমা শিষ্যের বোন না? হ্যাঁ। শাহেদ সময় নিল একটু, কণ্ঠস্বর নিচু রেখেই বলল, প্রেম করে বা ওর কোন কেমন ছেলে পছন্দ বলতে পারো? ত্রয়ী নিজের ভাবনায় এবার নিজেই লজ্জা পেল। এই লোক এসেছে রিমার জন্য, আর সে কিনা ভেবে ফেলেছে। সব কিছু নিয়ে অতিরিক্ত ভাবার অভ্যাসটা যে তার কবে যাবে কে জানে। অবশ্য এটা তার দোষও নয়। শাহিদ প্রথমে এসে এমন ভাব করেছে, আবার আরফা এবং রাকিবকে দূরে সরিয়ে তার সাথে একাকী কথা বলতে চেয়েছে। তাতে মনের ভিতরে এমন ভাবনা আসাটাই স্বাভাবিক, কিছু নয়। এমন ভাবনা আসাটা অস্বাভাবিক কিছু নয়। ত্রয়ী ওষ্ঠে হাসি ফুটিয়ে তুলল, কিঞ্চিত মাথা নাড়িয়ে বলল, আমি এসবের কিছুই জানি না স্যার। আসলে আমি তাদের বাড়িতে নতুন। রিমা আপুর সাথে আমার এখনো অবধি তেমন সম্পর্ক গড়ে ওঠেনি যে তিনি আমার সাথে এসব ব্যাপারে খোলাখুলি কথা বলবেন। আচ্ছা, আমি যে পরপর শাহিদ মাথা চুলকালো, কিছুটা লাজুক চোখ মুখে বলল, তোমাকে এসব কথা জিজ্ঞেস করেছি, দয়া করে রিমাকে বলো না। ত্রয়ী হাসল, অভয় দিয়ে বলল, আচ্ছা। দূর থেকে কিছু না শুনলেও সম্পূর্ণ ঘটনাটাই খেয়াল করলো রাকিব। ত্রয়ীকে হাসতে দেখে দৃষ্টি তীক্ষ্ণ হলো তার। আরফার থেকে কিঞ্চিত দূরে সরে পকেট থেকে মোবাইলটা বের করলো। কল লাগালো শীর্ষের নাম্বারে। 2 বার রিং হতেই কলটা ধরল শীর্ষ। স্বাভাবিক কণ্ঠেই বলল, হ্যাঁ রাকিব বল। ভাই, আপনি ত্রয়ীর দিকে নজর রাখতে বলেছিলেন না? নজর রেখেছি। সে এখন আপনার বন্ধু শাহেদের সাথে হেসে হেসে গল্প করছে। শীর্ষের চোখ দুটো জ্বলে উঠল যেন। মুহূর্তেই ঠান্ডা মেজাজের পারদটা তত্তরিয়ে বেড়ে গেল। মুষ্টিবদ্ধ করল হাতের মুঠো, গম্ভীর কণ্ঠে শুধালো, কি গল্প করছে? তা জানি না। শাহেদ স্যার আমাকে আর আরফাকে সরিয়ে দিয়েছেন। তার নাকি শুধু ত্রয়ীর সাথে কথা আছে। শীর্ষের ক্রোধ বাড়ল আরও। কপালের রগগুলো ফুলে ফেপে নীলচে বরণ ধারণ করলো যেন। ধপ করে কলটা কেটে দিল সে। দাঁতের দাঁত পিষে বলল, বলির বস্তার বাচ্চা, আজ তোর একদিন কি আমার একদিন। তোকে বলেছিলাম শাহিদের সাথে কথা বলবি না, আবার আমার অবাধ্য হলি। বিপদ যখন আসে তখন সব দিক থেকেই আসে। ত্রয়ীর ক্ষেত্রেও বোধহয় তাই ঘটল। ক্লাস শেষে শিলাকে সাথে নিয়ে বাইরে বেরোতেই রিমার নজর পড়ল ত্রয়ী এবং শাহিদের উপর। মুহূর্তেই কলিজাটা জ্বলে উঠল তার। হৃদয়ে হিংসাত্মক মনোভাব জন্মালো তরতরিয়ে। এই মেয়েটা শাহেদের সাথে কী এত কথা বলছে, তাও হেসে হেসে। রিমার হৃদয়ে এমনিই হিংসার আগুনের আনাগোনা। সেই আগুনে আরেকটু ঘি ঢালতে শিলা বলে উঠল, ওই মেয়েটার সাথে শাহেদ স্যার এত কি বলছেন? দেখ দেখ, আবার স্যার লজ্জাও পাচ্ছেন কেমন। রিমা আর সহ্য করতে পারল না। ক্রোধে দিশারা হয়ে এগিয়ে গেল ত্রয়ী এবং সাহিত্যের দিকে। দৃষ্টিতে অগ্নি, অথচ ওষ্ঠে হাসি ফুটিয়ে বলল, ত্রয়ীকে কি বলছেন স্যার? শাহিদ অপ্রস্তুত হলো বেশ। রিমাকে সে দেখেছিল প্রায় বছর 2 আগে। তখন থেকেই মেয়েটির প্রতি তার একটা দুর্বলতা কাজ করত, কিন্তু সহপাঠীর বোন হওয়ায় লজ্জা সংকোচে কখনো কিছু বলা হয়নি। তবে এই কলেজে যোগদান করার পর প্রায় প্রতিদিনই মেয়েটির মুখোমুখি হয়ে নিজেকে দমন করা দায় হয়ে পড়েছে এখন। প্রায় সারাক্ষণই এই মেয়ে তার মন মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে, কিন্তু ওই যে লজ্জা সংকোচ, তাই এখনও বলতে পারছে না কিছুই। আবার হৃদয়ে এটা নিয়েও সংশয় ছিল যে রিমা অন্য কারোর সাথে কোনো প্রেমমূলক সম্পর্কে আছে কিনা। সেই বিষয়ে নিশ্চিত হতে আজ ত্রয়ীর সাথে কথা বলতে এসেছিল সে। কিন্তু এখানে এসেও রিমা হাজির। মেয়েটার যদি কোনোভাবে জানতে পারে সে কলেজের অধ্যাপক হয়ে ত্রয়ীর কাছে এসব জানতে চেয়েছে, তাহলে কি না কি ভেবে বসে কে জানে। শাহেদ এলোমেলো দৃষ্টি ফেলল, আমতামতা করে বলল, এমনি তেমন কিছু না, আচ্ছা আমি আসছি। শাহেদ চলে গেল। রিমা সেদিকে এক পলক দৃষ্টি দিয়ে ত্রয়ীকে শোধালো, শাহেদ স্যার তোকে কি বলছিলেন? ত্রয়ী অবাক হলো, সাথে সাথে খুশিও হলো ভীষণ। রিমা অবশেষে তার সাথে কথা বলেছে। খান বাড়িতে এতদিন ধরে থাকছে ত্রয়ী, অথচ রিমা আজ প্রথম তার সাথে কথা বলল। মেয়েটা অনেকটা খুশিতেই বলে উঠল, উনি আপনার। এইটুকু বলেই থেমে গেল সে। স্মরণে এলো শাহেদের কথা। তিনি তো সত্যিটা রিমাকে বলতে বারণ করেছিল। মেয়েটা আমতা আমতা শুরু করলো, দৃষ্টি নুইয়ে বলল,
এমনি পড়ার বিষয়ে আলোচনা করছিলাম। আমি তো নতুন, তার উপর অনেক দিন পর বই ধরেছি, তাই অনেক কিছুই বুঝতে পারিনি। সে ব্যাপারেই জিজ্ঞেস করেছিলাম। ঠিক তো? ত্রয়ী মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। রিমা বোধহয় বিশ্বাস করলো তার কথা। সামনের দিকে পা বাড়ালো সে। যেতে যেতে বলল, গাড়িতে আই, বাড়িতে যেতে হবে। সূর্যের প্রখর তাপ, প্রকৃতি কেমন নেতিয়ে পড়েছে তীব্র তাপের দাপটে। ত্রয়ীদের গাড়িটা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিল মানানসই গতি নিয়ে। হঠাৎ পথিমধ্যে আরেকটা গাড়ি এসে পথ রোধ করলো তাদের। চলন্ত অবস্থায় সামনে থেকে আরেকটা গাড়ি চলে আসায় হকচকিয়ে উঠল ড্রাইভার। মধ্যবয়স্ক স্বাস্থ্যবান লোকটা ভীত হয়ে পড়লেন ভীষণ। উপায় না দেখে দ্রুত বেগ কষলেন তিনি। ফলস্বরূপ রিমা এবং ত্রয়ী দুজনেই ঝুঁকে গেল সামনের দিকে। সামনের সিটের সাথে বাড়ি খেলো তাদের কপাল। মেজাজ বিগড়ালো ড্রাইভার লোকটার। গাড়ির জানলা গলিয়ে সম্মুখের দিকে তাকালেন তিনি। শক্ত কণ্ঠে কিছু বলবেন, তখনই দেখলেন সামনের গাড়িটার দরজা খুলে শিষ্য বেরিয়ে আসছে। ড্রাইভার লোকটা আর কিছু বললেন না। শিষ্য গভীর ক্রোধ নিয়ে এগিয়ে গেল ত্রয়ীদের গাড়ির দিকে। পেছনের দরজাটা খুলে হাত ধরল ত্রয়ীর। মেয়েটা চমকালো, ভরকালো, চোখ বড় বড় করে বলল, এ কি করছেন? হাত ধরেছেন কেন আমার? শিষ্য জবাব দিল না কোনো। শক্ত হাতে ত্রয়ীকে টেনে নামালো গাড়ি থেকে। রিমার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তুই বাড়িতে চলে যা, ওর সাথে আমার কিছু হিসাব নিকাশ আছে। ত্রয়ী আতকে উঠল। এই লোকের আবার তার সাথে কিসের হিসাব নিকাশ, তাও এই মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে? ভীত হলো মেয়েটার হৃদয়। আমতা আমতা করে কিছু জিজ্ঞাসা করবে, তার পূর্বেই ভেসে এলো রিমার কণ্ঠস্বর, ওর সাথে আবার তোর কিসের হিসেব নিকেশ ভাইয়া? অত কিছু বুঝে তোর কাজ নেই। তোর বাড়িতে যাওয়ার কাজ, বাড়িতে চলে যা। কিন্তু ভাইয়া। শিষ্য শুনল না রিমার কথা। ঠাস করে আটকে দিল গাড়ির দরজাটা। অতঃপর ত্রয়ীর হাত টেনে হাঁটা ধরল নিজের গাড়ির দিকে। মেয়েটা ভীত হলো আরও। নিজের হাত ছাড়িয়ে নিতে চাইল শিষ্যের বাঁধন থেকে। ভয়ার্ত কণ্ঠে শুধালো, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? শিষ্য ত্রয়ীকে টেনে এনে এক প্রকার ছুঁড়ে ফেলল গাড়ির ভিতরে। দাঁতে দাঁত পিষে বলল, জাহান্নামে। আমি কি করেছি? আপনি হঠাৎ এমন করছেন কেন? শিষ্য জবাব দিল না কোনো। ঘুরে এসে বসল ত্রয়ীর পাশে ড্রাইভিং সিটে। কোনো রূপ বাক্য ব্যয় না করে গাড়ি ঘোরালো। অতঃপর গাড়ির গতি স্বাভাবিকের তুলনায় একটু বেশিই বাড়িয়ে সাই সাই করে ছুটল সামনের দিকে। ত্রয়ীর কান্না পেল ভীষণ। এ কোথায় এসে ঠেকল সে? এই লোক এমনিই তো তাকে দেখতে পারে না, উঠতে বসতে ধমকের উপর রাখে। আর আজ যেভাবে চোটপাট দেখাচ্ছে তাতে মনে হচ্ছে মেরেই ফেলবে। ত্রয়ীর আঁখি দয়ের টলমলে হলো। হালকা নাক টেনে শুধালো, আপনি আমাকে দেখতে পারেন না মানলাম, তাই বলে কোনো কারণ ছাড়াই সব সময় আমার সাথে এমন করবেন? আমি কি ক্ষতি করেছি আপনার? শিষ্যের চোখে অগ্নি, মুখশ্রী জোরে কাঠিন্যতা। সে ত্রয়ীর করা প্রশ্নের কোনো জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করল, আমি তোর সাথে কারণ ছাড়াই এমন করি? তো আপনার আগে যাই টুকটাক ভুলের জন্য চোটপাট দেখিয়েছেন, কিন্তু আজ তো আমি কিছুই করিনি, তাহলে শুধু শুধু এমন কেন করছেন? শিষ্য সময় নিল একটু। কণ্ঠে প্রবল ক্রোধ এঁটে বলল, শাহেদের সাথে তোকে কথা বলতে বারণ করেছিলাম না আমি? তারপরও আজ কলেজ শেষে ওর সাথে কি কথা বলছিলি তুই? ত্রয়ী চমকালো। এই কথা শিষ্যের কানে পৌঁছালো কিভাবে? কে বলেছে তাকে? রিমা বলেছে কি? কিন্তু শাহেদের সাথে কথা বলার পরবর্তী সময়টুকু তো সে রিমার সাথেই ছিল। তখন তো তাকে মোবাইলে ধরতে দেখলো না কেউ। কাউকে কিছু বলবে কি? ত্রয়ী আমতা আমতা শুরু করলো। ইতস্তত করে বলল, এমনি পড়ার বিষয়ে কথা বলেছি। পড়ার বিষয়ে কি এমন কথা বলছিলি যা হেসে হেসে বলতে হয়েছে? এবারে ভয় বাদ দিয়ে বিরক্তি অনুভব হলো ত্রয়ীর হৃদয়ে। কারো সাথে হেসে কথা বলা কি অপরাধ? তারপর না হয় সে একটু হেসেই কথা বলেছে, তাতে এর কি? মনে মনে মেয়েটার কিছু ক্রোধ জন্মালেও শিষ্যের অভিমুখে তা প্রকাশ করার সাহস পেল না। বরং মিনমিনে গলায় এসে বলল, তাতে কি হয়েছে? শাহেদ স্যার লোকটা তো ভালোই, তার উপর আপনার বন্ধু। সৌজন্যতার রক্ষার্থেও কথা বলার সময়ে উষ্ঠে একটু হাসি ফুটিয়ে তোলার প্রয়োজন আছে। কথাটা শেষ হতে না হতেই শিষ্য গাড়িতে ব্রেক কষল হঠাৎ। হকচকিয়ে উঠল ত্রয়ী।
নিজের তাল ঠিক রাখতে না পেরে ফের সে ঝুঁকে গেল সামনের দিকে। তবে সৃষ্টিকর্তা সহায়, এবার কপালে আঘাত লাগার পূর্বেই নিজেকে সে সামলে নিতে সক্ষম হলো, নয়তো বড় কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে হতো তাকে। এবারে আর আগের মতো তার গাড়ির সামনে সিট ছিল না যে কপালে আঘাত লাগার পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। এবারে তার অভিমুখে কাঁচ ছিল, হতে পারত কাঁচের সাথে আঘাত লেগে কাঁচ ভেঙে সে বাইরে পড়ে গেল, অথবা কাঁচের টুকরো মাথায় ঢুকে পড়ল। ত্রয়ী বুকে হাত দিল, জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে তাকালো শীর্ষের দিকে। সাথে সাথে অন্তরাত্মা কেঁপে উঠল তার। শীর্ষ তার দিকেই তাকিয়ে আছে, পূর্বের থেকেই হিংস্রতার মুখশ্রী, চোখ দুটো রক্তলাল। মনে হচ্ছে যেন ওই দৃষ্টি দ্বারাই সামনে যা কিছু আছে সব ধ্বংস করে দেবে, নয়তো জ্বালিয়ে পুড়িয়ে দেবে। ভয়ে চুপসে গেল ত্রয়ী, এলোমেলো দৃষ্টি ফেলে তাকালো এদিকে ওদিকে। তখনই ভেসে এলো শীর্ষের হুঙ্কার, গাড়ি থেকে নাম। ত্রয়ী কেঁপে উঠল। আবার সে কি করলো যে এই লোক এতটা রেগে আছে? সে তো ঠিকভাবে কোনো কথাও বলল না। ত্রয়ী ঢোক গিলল, তুতলিয়ে শুধালো, কেন? নামতে বলেছি, নাম। ত্রয়ী সন্ত্রস্ত হয়ে নেমে দাঁড়ালো গাড়ি থেকে। শীর্ষ অগ্নি দৃষ্টিতে একবার তাকালো তার দিকে, পরপর মেয়েটাকে ওই মাঝ রাস্তায় ফেলে রেখে গাড়ি নিয়ে চলল অভিমুখে। ত্রয়ী ছলো ছলো নয়নে চেয়ে রইল গাড়িটার দিকে। এখন সে বাড়িতে যাবে কিভাবে? তার কাছে পর্যাপ্ত টাকাও নেই যে অন্য গাড়ি বা রিকশায় যাবে। বাড়ি থেকে যতটুকু টাকা নিয়ে সে বেরিয়েছিল তার অধিকাংশই ক্যান্টিনে খেতে গিয়ে খরচ করে ফেলেছে। দিনের এই ক্ষণে এসে যে এমন কিছু ঘটবে আগে জানলে ক্যান্টিনে খেত না সে, প্রয়োজনে পেট বেঁধে রাখত। ত্রয়ীর ভীষণ কান্না পেল, কণ্ঠনালী রোধ হয়ে এলো। বসে পড়ল সে রাস্তার এক ধার ঘেঁষে। নিজেকে ভীষণ অসহায় লাগছে এই মুহূর্তে। আজ তার পরিবার থাকলে বোধহয় এমনটা ঘটতো না। পরিবারের সাথে সুখে শান্তিতে বসবাস করতে পারত। মানুষের নিকট দূরত্ব গুরুত্ব পেত। কেউ বিনা অপরাধে শাস্তি দিতে পারত না, যখন যা খুশি বলতেও পারত না। নিজের অজান্তেই গাল বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল ত্রয়ীর। হাতের উল্টো পিঠে চোখ মুছে উঠে দাঁড়ালো সে। পাশ ফিরে তাকালতেই দৃশ্যপটে ভেসে উঠল শীর্ষের মুখশ্রী। ত্রয়ী চমকালো, এই লোক এখানে কিভাবে? এই না একটু আগেই তাকে একা ফেলে চলে গিয়েছিল। কান্না ভুলে চোখ বড় বড় করলো মেয়েটা, বিস্ময় নিয়ে শুধালো, আপনি এখানে? কেন, তুই ভেবেছিলি আমি চলে গেছি? না মানে। শীর্ষ কপাল টান টান করলো, থমথমে কণ্ঠে শুধালো, বাড়িতে যাবি? ত্রয়ী মাথা নুইয়ে দিল, জবাব দিল না কোনো। শীর্ষ ভ্রু বাঁকালো, গম্ভীর কণ্ঠে প্রশ্ন, গাড়িতে তখন কি বলছিলি? কাকে যেন ভালো বলছিলি? ত্রয়ী ভরকালো, চোখ তুলে তাকালো শীর্ষের দিকে। এই লোক এর জন্য তখন ক্ষেপে গিয়েছিল? সে তো শুধু কথার কথা বলেছিল শায়দ স্যার লোকটা ভালো, এতেও অন্যায় হয়ে গেছে। ত্রয়ী আর ঝুঁকি নিতে চাইল না, মিনমিনে কণ্ঠে জবাব দিল, কেউ না, কেউ ভালো না। শীর্ষ দাঁতে দাঁত পিষল, কটমট করে বলল, আমিও না। ত্রয়ী ঢোক গিলল, কি এক যন্ত্রণা তার সামনে, বাঁচার জন্য কিছু বলেও শান্তি নেই। ত্রয়ী আমতা আমতা করল, ইতস্তত করে বলল, আপনি ভালো। শীর্ষ বাঁকা হাসল, এক ভ্রু উঁচিয়ে বলল, ওভাবে বললে হবে না, বল এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ শীর্ষ রিজওয়ান। ত্রয়ীর রাগ লাগলো, চিৎকার করে বলতে ইচ্ছে হলো, এই পৃথিবীর সবচেয়ে অভদ্র বেয়াদ্দপ পাষাণ খারাপ মানুষ শীর্ষ রিজওয়ান। মনে মনে এতগুলো কথা বললেও মুখে বলার সাহস হলো না, বরং দৃষ্টি নুইয়ে সে বলল, এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ শীর্ষ রিজওয়ান। শীর্ষ ঠোঁট এলিয়ে দিল, ফের বলল, বল আমার দেখা সকল পুরুষদের মধ্যে সবচেয়ে সুদর্শন পুরুষ শীর্ষ রিজওয়ান। ত্রয়ী আড়ালে ভেঙচি কাটল, মনে মনে বলল, আমার দেখা সবচেয়ে বাজে পুরুষ শীর্ষ রিজওয়ান। শুধু ধলা হলেই কি মানুষ সুন্দর হয় নাকি? ধলা তো মূলাও হয়। তুই আগাগোড়াই একটা ধলা মূলা, যা খেলে পেটের মধ্যে দূষিত বায়ু উৎপাদন ব্যতীত আর কিছু হয় না। তবে মুখে বলল, আমার দেখা সকল পুরুষের মধ্যে সবচেয়ে সুদর্শন পুরুষ শীর্ষ রিজওয়ান।
তারপর বল, আজ থেকে আমি সবসময় শিষ্য রিজওয়ানের সব কথা মেনে চলবো। ত্রয়ী ফের মনে মনে বলল, তোর কথা মেনে চলবো? তোকেই তো আমার দেখতে ইচ্ছে হয় না, তোর কথা মেনে চলবো কি? তবে সে কণ্ঠে ধ্বনি তুলে ভদ্র মেয়ের ন্যায় বলল, আজ থেকে আমি সবসময় শীর্ষ রিজওয়ানের সব কথা মেনে চলবো। শীর্ষ বিশ্ব জয়ের হাসি হাসল। তাদের একটু দূরেই নিজের গাড়িটা রেখে এসেছিল সে। সেদিকে পা চালাতে চালাতে বলল, গাড়িতে আয়। কিছুটা সময় অতিবাহিত হতেই খানবাড়ির অভিমুখে চলে এলো শিষ্যদের গাড়িটা। গাড়ি থামতেই ত্রয়ী তড়িঘড়ি করিয়ে নেমে পড়ল সেখান থেকে। এতক্ষণে যেন একটু শান্তি মিলল, নয়তো পুরোটা রাস্তায় সে ভয়ে ভয়ে ছিল কখন আবার শিষ্য তাকে হুট করে নামিয়ে দেয়। যাক, লোকটা আর প্রতিমধ্যে কোনো ঝামেলা করেনি। ত্রয়ী বাক্য বিনিময় করল না, শিষ্যের থেকে কোনো অনুমতি নিল না। যত্রতত্র পায়ে হাঁটা ধরল বাড়ির দিকে। তখনই পিছন থেকে শিষ্য ডেকে উঠল, শোন। ত্রয়ী দাঁড়ালো, পিছন ঘুরে শুধালো, জি। শিষ্য সময় নিল একটু, কিছুটা নরম গলায় শুধালো, একদিন বলেছিলি তোর একা ঘুমোতে ভয় লাগে, আগে দাদির সাথে ঘুমোতি, এখনো কি একা ঘুমোতে ভয় লাগে তোর? লাগলে বলতে পারিস। এইটুকু বলে থামল শিষ্য। কণ্ঠ খাদে নামিয়ে ফের বলল, এখন কট খেয়ে হলেও তোকে বিয়ে করতে আমার আর কোনো সমস্যা নেই। ত্রয়ী শুনল না শিষ্যের নিচু কণ্ঠে বলা কথাগুলো। তাকে আশাহত করে মেয়েটি নিচু কণ্ঠে বলল, না, এখন আর ভয় লাগে না, আমার অভ্যাস হয়ে গেছে। কথাটা বলেই ত্রয়ী পিছনে ঘুরল। সময় ব্যয় চলে গেল বাড়ির ভেতরে। শিষ্য কপালে ভাঁজ ফেলল, নাক মুখ কুঁচকে বলল, অভ্যাস এত তাড়াতাড়ি হয় কেমনে? অন্তত 4-5 মাস সময় নিয়ে হওয়া উচিত ছিল। বিকালের সময় আকাশের সূর্যটা তার তেজ কমিয়ে দিয়েছে কিছুটা, তবে তাতে গরম কমেনি একটুও। শিষ্য দুপুরের পরপরই চলে এসেছে ক্লাবে। কয়েকদিন পরের ক্রিকেটে টুর্নামেন্ট নিয়েও আলোচনা আছে তার বাড়িতেও ভালো লাগছিল না। আলফি এবং নয়ন সহ ক্লাবের আরও কিছু সদস্যরা এসেছে এখানে। শুধু আসেনি রবি, তার আগামীকাল শিষ্যদের কোম্পানিতে ইন্টারভিউ। এই মুহূর্তে পড়াশোনায় ভীষণ ব্যস্ত সে। শিষ্য কিছু চেয়ার টেনে ক্লাবের সদস্যদের নিয়ে গোল হয়ে বসল, মাতল ক্লাব প্রাসঙ্গিক বিভিন্ন আলোচনায়। তবে আলোচনা সম্পূর্ণ হবার পূর্বেই তাদের সভা ভঙ্গ হলো। কায়সার তার দলবল নিয়ে প্রবেশ করলো ক্লাবে। কায়সারকে দেখেই ফুঁসে উঠল ক্লাবের সদস্যরা। সেদিন এই ব্যাটা এসে তাদের এবং ক্লাবের কম ক্ষতি করেনি। ক্রোধের দিশারা হয়ে দাঁড়িয়ে পড়ল জন তিনেক সদস্য। হাসল কায়সার, তাদের দিকে এগিয়ে এসে বলল, আরে বস বস, আমি আজ এখানে মারামারি করতে আসিনি, বরং তোদের সাথে সবটা ঠিক করতে নিতে এসেছি। শীর্ষ ভ্রু কুচকালো, থমথমে কণ্ঠে শুধালো, কিসের ঠিক? অনেক ভেবে দেখলাম তোর সাথে শত্রুতা করে আমার কোনো লাভ নেই, বরং ক্ষতি। তাই নিজের ক্ষতি এড়াতে চলে এলাম তোর সাথে মিলে যেতে। তুই এলেই আমি তোর সাথে মিলে যাব ভাবলি কিভাবে? কায়সার একটা চেয়ার টেনে বসল, ওষ্ঠে হাসির ধারা অব্যাহত রেখেই বলল, ওই দিন সাকিব গিয়ে হঠাৎ বলল তুই ওকে ক্লাব থেকে বের করে দিয়েছিস। ব্যাস আমার মাথা গরম হয়ে গেল। আমিও কোনো বাজবিচার না করেই ক্লাবে এসে ঝামেলা করেছি। এইটুকু বলে থামল কায়সার। দম ফেলে ফের বলল, যাক, ওসব কথা বাদ দে, পুরনো শত্রুতা ধরে রেখে লাভ কি বল? তার থেকে আয় আমরা বরং মিলে যাই। শিষ্য গা এলিয়ে দিল চেয়ারের সাথে, বাঁকা হেসে শুধালো, দুঃখিত রে, আমার তোর মতো বালপাকনা ডিশের লাইনের সাথে মেলার কোনো ইচ্ছে নেই। শত্রুতাটা থেকে যাক, তোর আর আমার জন্য ওটাই ভালো হবে। ভবিষ্যতে তোকে আমার শালা বানানোর চিন্তা ভাবনা, সেখানে শত্রুতাটা রেখে দেই কিভাবে বল? শিষ্য সোজা হয়ে বসল, এক ভ্রু উঁচিয়ে শুধালো, মানে? কায়সার একটু সময় নিল, স্বাভাবিক ভঙ্গিতেই বলল, তোদের বাড়িতে যে মেয়েটা নতুন এসেছে সম্পর্কে তো তোর বোনই হয় তাই না? কি যেন নাম ওর? হ্যাঁ হ্যাঁ, ত্রয়ী। ওকে আমার ভীষণ পছন্দ হয়েছে। ওসব প্রেম টেম তো আর আমার দ্বারা সম্ভব হবে না, তাই ভাবছি অতি শীঘ্রই ওকে বিয়েটা করে ফেলবো। শিষ্য গর্জে উঠল, ক্রোধের দিশারা হয়ে লাথি বসালো কায়সারের পেট বরাবর। ফলস্বরূপ সে ছিটকে পড়ল মেঝেতে। কায়সারের সাথে আসা জনবল খেপে গেল।
তারা তেড়ে এলো শীর্ষের দিকে। সাথে সাথে ক্লাবের সদস্যরা আটকে দিল তাদের। শীর্ষ চোখে মুখে প্রবল হিংস্রতা নিয়ে এগিয়ে এলো কায়সারের দিকে। একটু ঝুঁকে থাবা বসালো তার কলারে। হিসিয়ে বলল, তোকে সাবধান করার পরও ওর দিকে তাকানোর সাহস হলো কি করে? আর তার আশেপাশের এলাকার জন্য মায়া নাই তোর? এইটুকু বলে থামল শীর্ষ। হুঙ্কার ছেড়ে ফের বলল, ও আমার কলিজা লাগে, কলিজা। ওর দিকে ফের দৃষ্টি দিলে তোর চোখ আমি তুলে ফেলবো, কুকুরের বাচ্চা।